তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতেই ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আমার মনে হয় যে শুধু সজীবাজের জয় না, যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলাই যায় সরকার যে তাদের নাই, এটা বাস্তবতা। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্ন ভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন, যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না, থাকতেও পারছেন না। এরই মাঝখানে সজীবাজের জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরের দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই পর্যায়ে তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতা হারিয়ে মানসিক ভারসাম্য হারালো প্রধানমন্ত্রী, বলা যায় না স্বৈরাচ শাসক এবং স্বৈরাচারী শাসনতন্ত্রের যে মূল হোতা শেখ হাসিনার ছেলে সজীবাজের জয় ক্ষমতা হারিয়ে এখন মানসিক ভারসাম্য হারানোর পর্যায়ে এসে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানসিক ভারসাম্য হারিয়ে বেহাল দশা সজীবাজের জয়ের। মায়ের ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সব যেন বড় একটা ঝটকা দিয়েছে, বড় একটা ধাক্কা দিয়েছে সজীবাজকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেভাবে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে খাচ্ছিল সজীবাজের জয়, জনগণের টাকা মেরে দিয়ে যেভাবে বাইরের রাষ্ট্রে অঢেল সম্পদ তৈরি করেছিল, সেটা তো আর হবে না। এখন সব হিসাব নিকাশ করা হবে, সময় হলে তারও বিচার করা হবে। এসব চিন্তায় এখন মানসিক ভারসাম্য হারিয়ে রীতিমতো অবস্থা খারাপ সজীবাজের জয়ের। আমেরিকায় তিনি খুব বেহাল দশায় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সজীবাজের জয়কে নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আমার মনে হয় যে শুধু সজীবাজের জয় না, যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলাই যায় সরকার যে তাদের নাই, এটা বাস্তবতা। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্ন ভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন, যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না, থাকতেও পারছেন না। এরই মাঝখানে সজীবাজের জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এই মুহূর্তে সারা বাংলাদেশে এদেরকে ধোলাই দেওয়া হবে। কেউ কাদামাটির মধ্যে ফুটবলও খেলতে পারেন, কারণ এই ট্রেন্ডটাই তো আমরা চালু করেছি গত 16 বছর। জামাতের কোনো পোস্ট শেয়ার করলে জামাতি বলে তাকে গ্রেপ্তার করা হইতো, চাকরি চলে যাইত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো একটা মন্তব্য লিখলেই সরকারি চাকরিজীবী ওএসডি হইতো, প্রমোশন আটকে যেত, বা আরো নানান ধরনের ঝামেলায় পড়তে হইতো। তো এখন তিনি যখন আমেরিকাতে বৈশা নিরাপদে টাকা পয়সা ভালোই কামাইছেন, বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি, তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেখানে বাংলাদেশ থেকে যারা বৈশা বৈশা এখানে কমেন্ট করছেন, আপনাদেরকে বলতে চাই বিপদ কিন্তু নিজের দিকে নিজের টাইনা আনছেন। কারণ আইএসআই এর সাথে এই সমন্বয়কদেরকে কানেকশন, মিটিং, পেছনে আমেরিকা, তার উপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান, তাও মানলাম পাকিস্তানের বেল নাই, কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে, আপনি নিয়ে আসলেন কাতারকে। এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের অ্যাক্টিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে, খাওয়ার জন্য তো একটা সময় লাগে। আপনি অতি নগদে যে অ্যাক্টিভিটিস গুলা করছেন, হ্যাঁ আচ্ছা, রিপোর্টটা কি দিয়েছেন? তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তবে তিনি যে সাংবাদিকের মানে এই নিউজটা শেয়ার করছেন, নর্থ ইস্ট নিউজ, আর এই সাংবাদিক যিনি এটা রিপোর্ট করছেন চান্দন নন্দী,
তার সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু পেলাম, চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ দিল্লি, যিনি নর্থ ইস্ট নিউজের মধ্যে এই নিউজটা প্রকাশ করেছেন। তো কি নিউজ, আসেন। সজীব জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন, আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন, কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি, আমরা সবাই এতটা শিক্ষিত না, মানুষের বুঝাতে গেলে বাংলায় লেখেন, ঠিক আছে? তো কি লিখছে, ইন্টারেস্টিং রিপোর্ট বাই সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী। মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় বা মজাদার রিপোর্ট। হু হ্যাজ বিন ফলোয়িং পলিটিক্যাল ইভেন্টস ইন বাংলাদেশ ফর এ লং টাইম, যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কি বলে যে পর্যবেক্ষণ করছিলেন, এরপর রিপোর্টটা লিখছেন। রিপোর্টটা কি আবার আসেন, বাংলাদেশি স্টুডেন্টস মুভমেন্টস কোঅর্ডিনেটর্স, যারা এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন, মেট আইএসআই, যে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সাক্ষাৎ করছে। কখন, কার মাধ্যমে? ইউএস হ্যান্ডলার্স, যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী, তারা পাকিস্তান, দুবাই অ্যান্ড দোহা, কাতারের রাজধানী দোহাতে বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023, মানে 2023-এর এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান, দুবাই এবং কাতার, মানে এই তিনটা দেশের যেই টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে। সেখান থেকেই আজকের এই দিন আসছে। তো চন্দন নন্দীর যেই লম্বা চূড়া তার যেই অবজারভেশন, সেখানে পাকিস্তানি স্টুডেন্টসদের সাথে বাংলাদেশি স্টুডেন্টদের একটা পতাকার ছবি সে দিয়েছে। তো এখানে হচ্ছে কি, আমি তার রিপোর্টটা পড়ছি, মোটামুটি মন গড়া অ্যাক্টিভিটিস পাশাপাশি ভারতের যেই সকল সাংবাদিকরা আছেন, এখানে সে যে সোর্সগুলো দিচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সোর্স নাও সে, কোন সোর্স, কোন পত্রিকা, কোন সেই ব্যক্তি নাম দেয় নাই, বলছে যে নভেম্বর 2023-এর দিকে রাশিয়ার পর্যন্ত এখানে জড়াই নিয়ে আসছে, যে রাশিয়া ফরেন মিনিস্ট্রি স্পোকার পারসন মারিয়া জাকারোভা, তিনি বলছেন যে ডিউরিং এ উইকলি ব্রিফিং মস্কো দ্য সেম মান্থ হ্যাড ক্লেমড দ্যাট হি হ্যাজ মিট এ, আচ্ছা মানে অনেক লম্বা। তো এই লম্বা থেকে আমি সজীব জয়ের ভাইরে বলি আর কি, ভাই এখন পর্যন্ত যারা ওই যে বাড়ি ঘরে মানুষের ঘরে ঘুমায় টোমায় লুকায় আছে, আওয়ামী লীগ করছে কিন্তু আপনাদের লুটপাটের সহযোগী হতে পারে নাই, অথবা আপনাদের দল ক্ষমতায় থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই, অথবা তারা কোনো পদ পদবিও পায় নাই, এই মানুষগুলারে আল্লাহর ওয়াস্তে আপনি ছাইরা দেন। কেন? অনেকে পদ পদবি টিকানোর জন্য বিদেশে চলে গেছে, আর যারা মূল লুটপাটের সহযোগিতা করছে ওই টিমটা কিন্তু এখনো বাংলাদেশে আটকা পড়ে গেছে, এরা দেশ থেকে বের হইতে পারে নাই। এরা ফেসবুকে সেগুলো শেয়ার টেয়ার করলে পরিস্থিতি কোন দিকে যাবে? আর আপনি কি বাংলাদেশের রাজনীতির পালসটা এখনো বুঝতেছেন না? অবশ্য আপনি না বোঝারই কথা, কারণ আপনি রাজনীতির বোঝেন বলে আমার মনে হয় না। কারণ আপনি যদি বুঝতেনই, এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যতটা বিগড়াই গেছেন, সেই বিগড়ানো জায়গা থেকে আপনি সেই পোলাপেন্ডের আইএসআই নিয়ে অ্যাড করলেন, এগুলা মানুষ কোন লেভেলে আপনার মানসিক ভারসাম্যহীন স্টেটাসেরই একটা আউটপুট হিসেবে নেবে। দেখেন, আমরা দল করতে পারি, কিন্তু অতীতে ওইগুলো নিয়ে কথা বলছি, তখন প্রশাসন দিয়ে ডিস্টার্ব করছেন, আর এখন তো ক্ষমতাই নাই। এখনো বলি, কারণ কি? কারণ চেতনা বা বাংলাদেশের রাজনৈতিক যেই নোংরা কালচার ক্রিয়েট হয়েছে সেটাকে পরিবর্তন করে থিঙ্ক পজিটিভ, বাংলাদেশের জন্য চিন্তা করেন। মালপানি যথেষ্ট কামাইছেন, এখন উচিত যারা আওয়ামী লীগ করতো তাদেরকে আর বিপদে ফেলেন না। আপনাদের এইসব জিনিস দিয়ে বিপদে পড়বে। এক এক এমপি মন্ত্রীর নমুনা দেখেন না, এগুলো তো কোনো রকমে পালাইছে, কিন্তু বাকিগুলো যেগুলো দেশে আটকা পড়ে গেছে প্রত্যেকটারে ঝুলাইয়া মারবে মানুষ। প্রত্যেকেই দুর্নীতি লুটপাট করছে আপনাদের বাড়ি বেড়ে, যারা বিচার হওয়া উচিত। তো আপনি মানসিকভাবে আপনার চিকিৎসা করেন, আপনি এক এক সময় এক এক স্টেটাস দেন। আপনি বিএনপির সাথে এখন মিলে যাওয়ার জন্য স্টেটাস দিচ্ছেন, হাহারি একদম মানুষ ভরে দিচ্ছে না যে আপনারই তো মানে বিএনপি নিয়ে কি পরিমাণ কথাবার্তা বলছেন। তো এখন আবার আসেন বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, মানে এত দ্রুত আবার হয় না, মানুষ এগুলার খায় না। এতটুকু ন্যূনতম রাজনীতি বোঝার মতন প্রজ্ঞা আপনাদের থাকা উচিত। এখনো বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে একটা সরি ফিল থাকার জরুরি ছিল, সামহাও যেটা হয়েছে, কিন্তু সেটার বদলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অথবা আবারও নতুন করে আন্দোলনকে রিচাঙ্গা। আপনি কেন মনে করছেন যে মানে এগুলা এই মুহূর্তে মানুষ খাবে? আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা আবারও বলি যে হাজী সেলিম, অশিক্ষিত মূর্খ, এইসবদেরকে নিয়ে যখন আপনারা রাজনৈতিক দলগুলোর একদম শীর্ষ পদে বসাইছেন, সে একটা সাইন দিতে পারে না, টিপসই দিয়ে কাম চালায়, কথা বলতে পারে না, কতবারের এমপি। মানে এখানে বাংলাদেশে এমন এমন অনেক ঘটনা ঘটছে, এগুলো আমি রিপোর্ট করছি। আমার রিপোর্টগুলো কিন্তু আপনারা আমাকে ডিলিট করতে বাধ্য করছিলেন। হাজী সেলিমের ছেলেরে নিয়ে র্যাবের যারা তারা অস্ত্র সহ ধরলো, আমরা রিপোর্টটা করলাম,
পরে দেখলাম পুলিশ এসে রিপোর্টটা বদলাই দিছে। এই যে এখন আরো বিভিন্ন ফুটেজ বের হচ্ছে যে পুলিশের প্রতি কেন মানুষ ওই যে পিলারের মধ্যে ঝুলাই রাখছিল, কোন জায়গায় ঝুলাই রাখছিল, এবার আসলে দেখলাম আমরা যে এই ইন্টারনেট বন্ধ করে যখন এই আন্দোলনগুলোকে কন্ট্রোল করা হচ্ছিল তখন এই ঘটনা ঘটছে। তা আপনারা কাদের পক্ষে এসে এই গুলিগুলা করছিলেন? মানুষের পালসটা আসলে যে আর কখন বুঝবেন? সজীব জয় বেসিক্যালি তিনি পলিটিশিয়ান না, কোটাভিত্তিক পলিটিক্স তিনি করতেন মায়ের খাতিরে, রাজনীতির র বোঝেন না। তারেক জিয়ার সামনে সজীব জয়ের রাজনীতি দুধ ভাত টাইপের। আগে একজন পরিপক্ক রাজনীতিবিদ হন, তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হবে সেইটা আপনি একটু অবজারভেশন করেন, তারপরে স্ট্যাটাস দিন। আপনার জন্য ভালো, দলের জন্য ভালো, যারা নেতাকর্মীরা দেশে আছে তাদের জন্য ভালো। সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে। তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল। তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে। এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের মুজিববর্ষ পালন করার প্রজেক্ট। যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে, যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয়, শেখ পরিবারের সবাই জড়িত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনের প্রক্রিয়াতে শুরু হয়েছে। নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে। একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না। বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। যারা বাংলাদেশের সংবিধান মানেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন, যারা রাস্তায় আন্দোলন করতে চান, এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না। কিন্তু আওয়ামী লীগের বানানো 15th অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল 7A আমাদের সংবিধানে যোগ করা হয়েছে, তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল। আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে। অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল 7A মোতাবেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পদস্থ সকল নেতা, গত 3 সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া, যারা উপদেষ্টা হয়েছেন, যে সকল ফ্যাসিবাদের দালাল চক্র আছে, সবাইকে আইনের আওতায় আনবার সুযোগ আছে এবং শাস্তিও বলে দেওয়া হয়েছে। এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব শেখ হাসিনা যে আইন করে গেছে, যেটা সংবিধানে আছে, যে সংবিধান এখনো স্থগিত করা হয় নাই, সেটার ভিত্তিতে বিচার করেই আওয়ামী লীগের বৈধতার প্রশ্ন রিজলভ করা সম্ভব বলে আমরা মনে করি। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হওয়ার একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে বাংলাদেশকে মেনে নেওয়া, রাষ্ট্রকে মেনে নেওয়া, সংবিধানের অধীনে রাজনীতি এবং নির্বাচন করা। যেটা যে দল করবে আমরা তাদেরই রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি, কিন্তু আওয়ামী লীগ এইটা করে নাই। অতএব কোনো না কোনো ফর্মে জাতির যে দেনা পাওনার হিসাব আছে, তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করতে হবে। এটা করাটাই হচ্ছে সঙ্গত এবং ন্যায্য। বিবাহ বিচ্ছেদে থাকা সজীব জয়, শেখ হাসিনার পুত্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত, তিনি সম্ভবত আবার ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। নিশ্চয়ই ডরিন চৌধুরীকে আপনারা চিনেন, তাই তো? ডরিন চৌধুরীকে যদি না চিনে থাকেন, চলুন একবার চিনি, তারপরে বলছি কেন ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। ডরিন চৌধুরী হলো শেখ হাসিনার গং, সিআরআই এদের তৈরিকৃত একটি চরিত্র, যেই চরিত্র শেখ হাসিনা সরকারকে প্রশংসা করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো, 750-র অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে AFPর একটি অনুসন্ধানী সংবাদ আপনারা সে তখন দেখেছিলেন, যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে
সরকার, আওয়ামী লীগ সরকার 7 সেপ্টেম্বর 2023 সালে এই ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা। প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল, আপনাদের রেফারেন্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটি চরিত্র ছিল ডরেন চৌধুরী, যিনি 60টির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল। পরে এএপির অনুসন্ধানে দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই, এই নামের কোনো লেখক নেই। তারপর থেকে ডরেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আমরা ডরেন চৌধুরীকে দেখি না, কিন্তু ডরেন চৌধুরী বেঁচে আছেন সজীব অজেদ জয়ের হৃদয়ে। একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন, নাম হচ্ছে commonwealthunion.com। সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ। কার কথা বলেছেন? জসিমউদ্দিন রহমানি। জসিমউদ্দিন রহমানের কথা আমি বলছি, তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যে সংবাদ, কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি, পোর্টালটি আমরা একটু দেখে আসি। এই সংবাদটি, পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে। রিপোর্ট তৈরি করেছে সরোজিনী পি নামক একজন রাইটার। তো সরোজিনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না, ভালো রাইটার নিশ্চয়ই হবে। তো আমি একটু তার নাম দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে 5টা করে নিউজ তৈরি করেন, একদিনে 5টা নিউজ তৈরি করেন। তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ। এই কমনওয়েলথ ইউনিয়ন 2023 সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয়। এদের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে 50,000 লাইক, 50,000 ফলোয়ার। আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে, একটা লাইক নেই, একটা কমেন্ট নাই। তো যেই পেজের ফলোয়ার লাইকস 50,000 থাকে, অন্তত 5টা কমেন্টস লাইক তো থাকবে, কোনো সংবাদে নেই। সজীব অজেদ জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো, যার 3 মিলিয়নের মতো ফলোয়ার আছে, তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন। কেন তুলে দিচ্ছেন? নিশ্চয়ই কারণ আছে, তাই তো? কারণ হলো একটাই, সেটা হলো যে এই যে সংবাদ মাধ্যম, এই যে পোর্টাল, সেই পোর্টালটা সজীব অজেদ জয় এবং তাদের যে সিআরআই ফান্ডেড যে টাকা, অঢেল টাকা আছে, যেই টাকার ফান্ডেড কিছু সংবাদ পোর্টাল তারা বানিয়ে রেখেছিল, এখনো বানাচ্ছে, চালাচ্ছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, নতুন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, আর যে ছেলে মেয়েরা আছে, এই ছেলে মেয়েদেরকে কিভাবে জঙ্গি এবং এই সরকারকে কিভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে ট্যাগ দেওয়া যায় এবং ট্যাগ দিয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা যায় বলেই তিনি সংবাদ, আরেকটি সংবাদ তিনি শেয়ার করেছেন। কার সংবাদ? সেটি হলো চন্দন নন্দীর। কি হেডলাইন? যে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেট মিটস আইএসআই। আইএসআই এর কথা বললে তো রর তো একটা টনক নড়বে যে আসলে কি হচ্ছে, কারণ রব এতদিন বাংলাদেশে অপারেট করেছে, এখন যদি আইএসআই অপারেট করে তাহলে তো এটা তাদের সিকিউরিটি কনসার্ন, যে কনসার্ন তাদের এরই মধ্যে আছে। তো দোহাতে বাংলাদেশের সমন্বয়কদের সাথে নাকি এই যে ছাত্র সমন্বয়কদের সাথে আইএসআই এর মিটিং হয়েছে, এই সংবাদ শেয়ার করেছেন সজীব অজেদ জয়। কার লেখা সংবাদ? চন্দন নন্দী। এবার আসুন আমরা একটু চন্দন নন্দীর বিষয়ে কথা বলি। তো চন্দন নন্দীরকে তিনি সজীব অজেদ জয় পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট, হতে পারে সিনিয়র জার্নালিস্ট। চন্দন নন্দী এতই যদি ডিপেন্ডেবল জার্নালিস্ট হয়ে থাকে, এই চন্দন নন্দী নির্বাচনের আগ দিয়ে সজীব অজেদ জয় সম্পর্কে কি কি সংবাদ প্রকাশ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা সেই সব সংবাদগুলোকে রেফারেন্স হিসেবে আমি অন্তত আমার কোনো আলোচনায় ব্যবহার করিনি। কেউ কেউ করেছেন, বুঝে করেছেন, না বুঝে করেছেন। কেননা যে সাংবাদিকতা জানে সে জানে যে এই ধরনের সংবাদের নৈতিক ভিত্তি কোথায়। যেমন চন্দন নন্দী একটি সংবাদ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের ছেলেকে আমেরিকায় যেতে দেওয়া হচ্ছে না, তখন ওই যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞা টাজ্ঞা এগুলো শুরু করলো, বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ এসব নিয়ে। পরে দেখা গেল যে তার ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনাই করে না, সে বাংলাদেশে থাকে, সে বাংলাদেশে পড়াশোনা করে এবং যুক্তরাষ্ট্রে তার যে ভিসা, তার যে প্রবাসাধিকার আটকানোর বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি বিমান বাহিনী চিফ পরে 1 সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের মাটিতে এসে ছবি দিয়েছিলেন যে না, যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন। বোঝাই যাচ্ছে যে ওই সময় যে ঘটনার প্রবাহগুলো, রিপোর্টগুলো, সেটি কতটা চন্দন নন্দী, কতটা অদূরদর্শিতার পরিচয় দিয়ে লিখেছেন। শুধু একটি না, যদি আমরা ধরেই নিই যে চন্দন নন্দী সিনিয়র জার্নালিস্ট, তো চন্দন নন্দী যখন অভিযোগ করে যে সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ী সিঙ্গাপুরে যার বিনিয়োগ আছে, অবৈধ বিনিয়োগ, সেই এস আলমের 1500 কোটি টাকা গিয়েছে জয়ের তহবিলে। আপনাদের হেডলাইনটা নিশ্চয়ই মনে আছে। এইটা নিয়ে আমরা তখন নানান রকম অনেক ফোরামে আলোচিত হয়েছে। তো সেইটার ব্যাখ্যা কি সজীব অজেদ জয় দিয়েছে? তা চন্দন নন্দী যদি সিনিয়র জার্নালিস্ট হয়ে থাকে এবং তার তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটাও তো সত্য যে সজীব অজেদ জয়ের অ্যাকাউন্টে এস আলমের 1500 কোটি টাকা আছে, যেই কথা এর আগ দিয়ে আমরা নানানভাবে শুনেছি, আমাদের কেউ কেউ নানানভাবে প্রচার করেছেন। তাহলে চন্দন নন্দীর তথ্য যদি এত বিশ্বাসযোগ্য হয়, সেক্ষেত্রে সজীব অজেদ জয় নিশ্চয়ই ওই ব্যাখ্যাটাও দিবেন যে না, 1500 কোটি টাকা কোথায় আছে।
আরেকটি এই যে এরকম ভুয়া সংবাদের দিয়ে তারপরে আমি যাচ্ছি যে কেন সজীব ওয়াজেদ জয় এটা করছে, এবং এই যে আল কায়দা টেরর গ্রুপের চিফ বলে জসিমউদ্দিন রহমানিকে মুক্ত করার যে ঘটনা, সেটিকে কেন রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহার করতে চাচ্ছে সজীব ওয়াজেদ জয়, সেটা আমি আলোচনা করব। দেখুন, কয়েকদিন আগে ঢাকার জিটিভি নামক একটি টেলিভিশনের নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত একজন নারী সাংবাদিক আত্মহত্যা করেছিলেন যে রাহানুমা নামে, তাই তো? এই রাহানুমা আত্মহত্যার ঘটনাটি আমাদের সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই কারণে নাড়িয়ে দিয়েছে যে আমরা ইনবক্সে তার যেসব কথাবার্তা কিংবা তার যে কাভার ফটো, সেই কাভার ফটোতে যে নোট তিনি লিখেছিলেন, স্পষ্টভাবে দেখা আছে যে সেখানে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন, কেননা জীবনযুদ্ধে তিনি আর পেরে উঠছিলেন না। তার বেতন বন্ধ, তারপরে অর্থনৈতিক সহযোগিতা নেই, এইসব নানান কারণে রেহানুমা বিপর্যস্ত ছিলেন, বিধ্বস্ত ছিলেন। নিশ্চয়ই এটা আপনাদের বোঝার কথা, জানার কথা। সেই রেহানুমা মৃত্যুকে ঘটনাকে কিভাবে সজীব ওয়াজেদ জয় তার ওয়ালে লিখেছে সেটি নিয়ে আমরা নিশ্চয়ই একটু আপনারা পড়লে বুঝবেন যে সে লিখেছে যে রাহানুমা সারা, গাজী টিভি নিউজ রুম এডিটর, ওয়াজ ফাউন্ড ডেড, হার বডি ওয়াজ রিকভার্ড ফ্রম হাতিরঝিল। হাতিরঝিল থেকে তার বডি রিকভার করা হয়েছে। দিস ইজ অ্যানাদার ব্রুটাল অ্যাটাক অন ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ। বাংলাদেশের গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে একটা ব্রুটাল অ্যাটাক। গাজী টিভি ইজ এ সেকুলার নিউজ চ্যানেল ওন বাই গোলাম দস্তগীর গাজী, হু ওয়াজ অ্যারেস্টেড রিসেন্টলি। গাজী টিভি একটি অসাম্প্রদায়িক চ্যানেল যেটার প্রধান দস্তগীর গাজী অ্যারেস্ট হয়েছে সম্প্রতি। বুঝেছেন তো? আত্মহত্যার ঘটনাটাকে সজীব ওয়াজেদ জয় চালাচ্ছেন এই বলে যে এটি হলো গণমাধ্যম বিভাগ মত প্রকাশের ঘটনার উপর স্বাধীনভাবে হস্তক্ষেপ, অ্যাটাক, হস্তক্ষেপ না, আক্রমণ। কেন আক্রমণ? গাজী টিভি একটা অসাম্প্রদায়িক টিভি ছিল বলে সেই টিভির একজন কর্মীকে মেরে ফেলেছে এই যে ইসলামিস্টরা। বুঝা গেল? সজীব ওয়াজেদ জয়ের এখন আমি শেষ আলোচনাটাতে আসি। এই যে যেটা তিনি শেয়ার করেছেন কমনওয়েলথ নিউজের যে সংবাদ আমি বললাম যে কমনওয়েলথ নিউজ একটি সিআরআই প্রজেক্ট, একটা ভুয়া সংবাদ মাধ্যম। সেই ভুয়া সংবাদ মাধ্যমকে সোর্স হিসেবে, ক্রেডিবল সোর্স হিসেবে ব্যবহার করছেন সজীব ওয়াজেদ জয়। কেন করছেন এখন একটু আলোচনা করি। দেখুন, এই যে কমনওয়েলথ নিউজ যে সংবাদ শিরোনাম নামটি করেছে, এখন এই ব্যক্তি যে মুক্তি পেয়েছে জসিমউদ্দিন রহমানি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2012-13 সালের দিকে তিনি গ্রেপ্তার হন। কেন গ্রেপ্তার হন? তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনটি। একটি হলো ব্লগার থাবা বাবা, শাহবাগ গণজাগরণ মঞ্চের, তার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে এই যে বলা হয় জসিমউদ্দিন রহমানি কাজ করেছেন। কেন কাজ করেছেন? তিনি একটি ইসলামিক অর্গানাইজেশন চালাতেন, নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। আনসারুল্লাহ বাংলা টিমকে আমরা জঙ্গি সংগঠন হিসেবেই জানি। আমাদের মনোজগতে এই ধরনেরই সংবাদ প্রকাশিত হয়েছে, কেননা তখন বৈশ্বিকভাবে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, সিরিয়া এবং অন্যান্য জায়গায় আইএসএস এর উত্থান হয়েছে। সেই সময় বাংলাদেশের সরকার কিভাবে এই ইসলামী ভাবাপন্ন মানুষগুলোকে কিংবা ধর্ম পরিচালনা করে, ধর্মীয় সংগঠন পরিচালনা করে, এই ধরনের মানুষগুলোকে কিভাবে আইএসএস জঙ্গি নামে ট্যাগ দিয়ে বন্দি করে রাখা যায়, সেটির একটি কর্মপরিকল্পনা, পন্থা হাতে নেয়, প্রজেক্ট হাতে নেয়। সেই প্রজেক্টের আন্ডারেই এই যে জসিমউদ্দিন রহমানি, তিনি এতদিন যাবৎ, প্রায় 10 বছর যাবৎ জেল খেটেছেন। কেন আমি বলছি এটি একটি প্রজেক্ট? এই কারণে বলছি প্রজেক্ট যে এই জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে যে অভিযোগ থাবা বাবা হত্যাকাণ্ডের, সেই অভিযোগের জন্য 50 বার তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। একদিনের জন্য রাষ্ট্রপক্ষের যে সাক্ষী, তার পক্ষে সাক্ষী দিতে যায়নি যে না, ইয়েস আমাদের কাছে প্রমাণ আছে সে হচ্ছে থাবা বাবার হত্যাকারী। রাষ্ট্রপক্ষের যিনি মূল এজাহার লিখেছেন, তিনি পর্যন্ত আসেননি তার পক্ষে সাক্ষী দিতে। সুতরাং সাক্ষী প্রমাণ না থাকলে একটা মানুষকে আপনি কিভাবে শাস্তি দিবেন? সেই শাস্তি দিতে পারেনি শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত। এই জন্য কিন্তু 10 বছর ধরে তাকে আটকে রেখেছে। 10 বছর ধরে আটকে রাখার পর সে মুক্ত হয়েছে জানুয়ারি মাসে 2024 সালে। শেখ হাসিনা যেহেতু তাকে জামিন দেয় নাই, আদালত যেহেতু তাকে জামিন দিয়ে ফেলেছে, শেখ হাসিনা যেহেতু জামিন দিলেও তাকে মুক্তি দেয়নি, বর্তমানে এই যে সাধারণ বন্দী যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাদেরকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে, যাদের জামিন হয়ে আছে শেখ হাসিনার আমলে, তাদেরকে যে মুক্তি দেওয়া হচ্ছে তারই প্রক্রিয়ায় 26শে আগস্ট মুক্ত হন জসিমউদ্দিন রহমানি। তো জসিমউদ্দিন রহমানি কে তাহলে ইউনূসের আদালত মুক্তি দিয়েছে না শেখ হাসিনার আদালত মুক্তি দিয়েছে? শেখ হাসিনার আদালত যদি মুক্তি দিয়ে থাকে, তাহলে সজীব ওয়াজেদ জয় এই ডরেন চৌধুরীর লেখা সংবাদ প্রকাশ করে কি মেসেজ দিতে চান? আসুন, মেসেজটা হলো ভারতকে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে বোঝানো যে বাংলাদেশে একটা চরম ধর্মান্ধ জনগোষ্ঠী ক্ষমতায়, তারা আইএসএস এর পৃষ্ঠপোষক, তারা জঙ্গি পৃষ্ঠপোষক। সজীব ওয়াজেদ জয়ের হয়তো ধারণাই নেই, কিংবা ধারণা থাকলেও তিনি একটা দেজাভুর মধ্যে, দেজাভু জানেন তো কি? দেজাভু হচ্ছে ফিলিংস। পিনিক কি বুঝেন তো? পিনিক হচ্ছে যে কোন এক বিশেষ রকম স্মোক
নেওয়ার পরে শরীরের মধ্যে মনের মধ্যে যে একটা প্রতিক্রিয়া হয় সেটাকে বলে দেজাভু, পিনিক। সজীব ওয়াজেদ জয় সম্ভবত সেটার মধ্যেই আছেন বলেই তিনি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, যিনি বহির্বিশ্বে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি এবং যার বিরুদ্ধে শেখ হাসিনা এমন কোনো হেন পদক্ষেপ নেই তাকে আন্ডারমাইন, তাকে মাটিতে পুঁতে ফেলার জন্য, জেলে ফেলার জন্য, এটা সারা বিশ্ব জানে। হিলারি ক্লিন্টন, ওবামার নেতৃত্বে পৃথিবীর তাবৎ শান্তিতে নোবেল বিজয়ী মানুষরা একতাবদ্ধ হয়েছিলেন তার পক্ষে দাঁড়াতে এবং শেখ হাসিনার অত্যাচার অনাচারের বিরুদ্ধে কথা বলতে। সেই ডক্টর ইউনূসের সরকার যে এখন ক্ষমতা চালাচ্ছে সেটিকে কিভাবে পশ্চিমা বিশ্বে প্রশ্নবিদ্ধ করা যায়, ধারণা তুলে দেওয়া যায় যে আইএসিসের মতো জঙ্গি গোষ্ঠী কিংবা কট্টর ইসলামপন্থীদের উত্থান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটি এস্টাবলিশ করা এবং তাদের যে প্রভু ভারতকে খেপিয়ে তোলা, সেই কাজটাই খুব ডেলিভারেটলি করছে সজীব ওয়াজেদ জয়। সাথে নিচ্ছেন কাদেরকে? ডরেন চৌধুরীর মতো লেখকদেরকে। সাথে নিচ্ছেন কাকে? চন্দন নন্দীর মতো সূত্রহীন লেখকদেরকে। সজীব ওয়াজেদ জয় বহির্বিশ্বে পড়াশোনা করা, পশ্চিমা দেশে পড়াশোনা করা একজন মানুষ। তার নাকি হার্ভার্ডে ডিগ্রি আছে, আমি জানি না তার কি ডিগ্রি আছে, সেই ডিগ্রি কেউ দেখেছেন আমরা জানি না। সজীব ওয়াজেদ জয়ের তো ক্যাপাসিটি আছে ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ডেইলি মেইল, এদের সংবাদ সজীব ওয়াজেদ জয় পড়ে না। হার্ভার্ডের গ্রাজুয়েট, পড়ে হচ্ছে ডরেন চৌধুরীর কলাম। কতটা প্যাথেটিক, কত বড় পিনিকের মধ্যে থাকলে এই ধরনের সংবাদ সজীব ওয়াজেদ জয় পড়ে। তো এই ধরনের সংবাদ এবং এই ধরনের অ্যান্টি স্টুডেন্ট স্ট্যান্ড নিয়ে সজীব ওয়াজেদ জয় কি রাজনৈতিকভাবে কোনো লাভবান হচ্ছেন কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, প্রশ্ন রেখে দিলাম। বাংলাদেশের মানুষ আর যাই হোক গণহত্যা স্মৃতি যুগের পর যুগ মনে রাখবে। বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতের আধিপত্যবাদ, ভারত বাংলাদেশে কর্তৃত্ব করবে, কোন একটা রাজনৈতিক দলের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, সেইটা বাংলাদেশের মানুষ চায় না। একইভাবে চায় না পাকিস্তানের আইএসআইও কেউ কর্তৃত্ব করুক বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। সজীব ওয়াজেদ জয় এই ভারতকে তুষ্ট করার যে মন মানসিকতার যে রাজনীতি, সেই রাজনীতি দিয়ে আগামী দিনের বাংলাদেশে তথাকথিত তার যে দোনো নেতৃত্ব দেওয়ার যে খায়েশ, সেই খায়েশ কোনোদিন পূরণ করতে পারবেন কিনা আপনারা প্রশ্নের উত্তরে লিখে যেতে পারেন, বলে যেতে পারেন। আমি কেবল এতটুকু বলতে পারি, এই বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতীয় আধিপত্যবাদের এবং ভারতের দেবতাদের তোষামোদী করে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকম সকল রাজনৈতিক শক্তিকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, ভারতে পাঠিয়ে দিয়েছে। আর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। যদি আসতে হয়, আমি স্পষ্ট করেই বলি, নাকে খত দিয়ে আসতে হবে। এবং সেই আশাটা শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন বলে আমার বিশ্লেষণে কোনো মনে হয় না। সজীব ওয়াজেদ জয়ের হয়তো কিছুটা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ তিনি হেলায় হারাচ্ছেন শুধুমাত্র এই রাজনৈতিক দলটির নেতৃত্ব তিনি নেবেন কিনা সেই সংশয় থেকে। ওই যে একটা গান আছে না আশা ভোসলের, যাবো কি যাবো না ভেবে তো হায় রে, যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে তো হায় রে, পাওয়া তো হলো না। না না, সজীব ওয়াজেদ জয় যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান, বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান, অথবা যদি নাও চান, তার এই নানার হাতে গড়া দল বলে যে তিনি দাবি করেন, যদিও এই দলের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী, সেই দল বাংলাদেশের রাজনীতিতে যেন টিকে থাকে, সেইটা যদি করতেও হয়, তবুও সজীব ওয়াজেদ জয়কে এই ভয়ঙ্কর প্রোপাগান্ডা খেলা এবং গুজব, এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতা হারানোর শোকে একই কাণ্ড হয়েছে। মানসিক ভারসাম্য হারিয়ে দিশেহারা বেহাল দশা শেখ হাসিনার ছেলে জয়ের। এতদিন ক্ষমতার দাপট দেখিয়ে বেরিয়েছে, এখন ক্ষমতা হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতা চিরস্থায়ী নয়। মনে করেছিল সারা জীবন আজীবন এভাবেই ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াবে, কিন্তু না, শেষমেশ স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে শেখ হাসিনার ছেলে জয়। আপনারা কি বলতে চান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে করি দেশে ফিরিয়ে এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হোক এই সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ ডিজিটাল চোর বলা যেতে পারে এই সজীব ওয়াজেদ জয়কে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ডিজিটাল করণের পিছনে তার যে কত স্বার্থ রয়েছে, কত কোটি টাকা যে সে পাচার করেছে, তা বলার বাইরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনাদের অপিনিয়ন, আপনাদের মন্তব্য, আপনাদের মতামত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।